साथ। মুভি আর ছবি বিচিত্রা চ্যানেলে আপনাকে স্বাগত। একটি খুন আর 5 জন খুনি, তারা প্রত্যেকেই আলাদা আলাদা সময় একই মহিলাকে খুন করেছে। ধরা পড়ার পর তারা স্বীকারও করেছে যে খুনটা তারাই করেছে। প্রত্যেক খুনির সপক্ষে জোরালো প্রমাণও রয়েছে এবং কেউ মিথ্যা কথা বলছে না। কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে আসল খুনি কে, আর কিভাবেই বা একজন মহিলা বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের হাতে খুন হতে পারে? আজ আপনাদের এমনি একটা মাথা খারাপ করে দেওয়া মার্ডার মিস্ট্রি এক্সপ্লেইন করতে চলেছি, যেই মুভিটাতে টুইস্টের পর টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। যখনই আপনার মনে হবে অপরাধী ধরা পড়েছে, তখনই আপনার সামনে আরেকটা নতুন টুইস্ট এসে হাজির হবে, যেটা আগের থেকে আরো জটিল। মুভির নাম এসআইটি। চলুন তাহলে শুরু করা যাক। সিনেমা শুরু হয় হায়দ্রাবাদের একটি রেপ কেস নিয়ে, যেখানে বাসু নামের একজন অপরাধী লক্ষ্মী নামের একজন মেয়েকে রেপ করে পালিয়ে যায়। বাসুকে ধরার জন্য এনকাউন্টার স্পেশালিস্ট পার্থ সারথীকে নিযুক্ত করা হয়েছে। আমরা দেখি বাসু সব পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার সময় পার্থর কাছে ধরা পড়ে, আর পার্থ তাকে গুলি করে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই একজন অটোতে করে বাড়ির সামনে আসে। তারপর সে সেই বাড়িতে ঢুকে যায় এবং বন্দুকে সাইলেন্সার লাগিয়ে বিছানায় ঘুমিয়ে থাকা একটি মহিলাকে গুলি করে আবার সেই অটোতে করেই চলে যায়। সোশ্যাল মিডিয়া ও নিউজের মাধ্যমে আমরা জানতে পারি যে খুন হয়েছে তার নাম নাব্বিয়া, যে ছিল নাব্বিয়া সলিউশন কোম্পানির মালিক। এই খুনের পর সমস্ত সফটওয়্যার কোম্পানি সরকারের ওপর প্রেশার দেয়, ফলে কেস চলে আসে পার্থ সারথীর কাছে। কমিশনার পার্থকে বলে, তোমার এনকাউন্টার নিয়ে হিউম্যান রাইটস অনেক সমস্যা সৃষ্টি করেছে, তোমাকে 48 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যেই এই কেসের মীমাংসা করতে হবে। তবে খেয়াল রাখবে এবার যেন তোমার হাতে কোনো এনকাউন্টার না হয়। এর সাথে কমিশনার পার্থকে একটি স্পেশাল টিমও দেয়, যাতে সে সহজেই এই কেসের মীমাংসা করতে পারে। পার্থ তার টিম নিয়ে একটা লিস্ট তৈরি করে কি কি কারণে খুন হতে পারে এবং কে কে এই খুনের সাথে যুক্ত থাকতে পারে। তারপর নাব্বিয়ার কল হিস্ট্রি দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করতে বলে। পার্থ তার পুরো টিম নিয়ে নাব্বিয়ার বাড়িতে যায়। সেখানে তারা দেখতে পায় সিসিটিভি থাকা সত্ত্বেও সেটা অফ করে রাখা হয়েছে। বাথরুমের গ্রিল খোলা রয়েছে, যেটা দিয়ে সম্ভবত খুনি পালিয়ে গেছে। এরপর সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সিকিউরিটি গার্ড বলে 1 সপ্তাহ আগেই সে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল। এরপর দুধআলা, কাজের মহিলা, কাউকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু ক্লু পাওয়া যায় না। নাব্বিয়ার হাজবেন্ডকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সে বলে তার ওয়াইফ খুব ভালো মহিলা ছিল, তাদের কোনো শত্রুও নেই, সুতরাং এখানেও কোনো ক্লু পাওয়া যায় না। এরপর নাব্বিয়ার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তার মেয়ের কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, কিন্তু তারা জানায় তাদের মেয়ে এরকম নয়। তাছাড়া তারা তাদের জামাইয়ের ওপর সন্দেহ করছে, সে কথাও তারা পুলিশকে জানায়। কারণ কিছুদিন আগে তাদের মেয়ে বলেছিল তার হাজব্যান্ড ছোট ছোট কারণে সন্দেহ করে এবং কিছুদিন থেকে তাকে মারধরও করছে। এই চাপ সে আর নিতে পারছে না, হয় সে সুইসাইড করবে অথবা তার হাজব্যান্ডই তাকে হয়তো খুন করে ফেলবে। এরপর পার্থ তার পুরো টিম নিয়ে রাহুলের অফিসে চলে আসে এবং তাকে আবার জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা বলে নাব্বিয়ার মা বাবা বলেছে রাহুল তার ওয়াইফকে মারধর করত এবং সন্দেহ করত। এর উত্তরে রাহুল বলে সব সংসারেই তো ছোটমাটো ঝগড়া হয়, তাছাড়া যেদিনের কথা তারা বলছে সেদিন তো সে অফিসেই ছিল। সে সেদিনের অফিসে সিসিটিভি ফুটেজ দেখায়। সিসিটিভি ফুটেজ দেখার পর তারা সেখান থেকে চলে আসে। বেরিয়ে যাওয়ার আগে ঋষি বলে কাল তোমার ওয়াইফ মারা গেছে, আর আজই তুমি অফিসে এসে কাজ করছো, তুমি তো কাজের প্রতি খুব ডেডিকেটেড। রাহুল বলে আমি কাজ নিয়েই থাকি, আমার কান্না পাচ্ছে, কিন্তু যেহেতু আপনারা আমার ওয়াইফের বডি দেননি, তাই আমি সেই বডি নিয়ে কাঁদতেও পারছি না। এরপর তারা সবাই থানায় এসে এই ব্যাপারে ডিসকাস করছিল। তখন ঋষি বলে নাব্বিয়ার বাড়ির দুই পাশের রাস্তায় দুটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা যদি সেই গাড়িটাকে ফলো করি, যেটা একটা ক্যামেরা থেকে আরেকটা ক্যামেরায় যেতে 10 মিনিটের ওপর সময় নিয়েছে, তাহলে সেই গাড়িটা কি এই ব্যাপারে জড়িত রয়েছে বলে ধরে নেওয়া যায়? কারণ একটা ক্যামেরা থেকে আরেকটা ক্যামেরায় যেতে কোনোভাবেই 5-7 মিনিটের ওপর লাগা উচিত নয়। তারা যখন সিগন্যালের সিসিটিভি ফুটেজ দেখছিল, তখন ঋষির গার্লফ্রেন্ড কীর্তির ফোন আসে। কীর্তি এই কেস সম্বন্ধে জানতে চায়, কারণ সে একজন রিপোর্টার, কিন্তু ঋষি তাকে কেস সম্বন্ধে কোনো ইনফরমেশনই দেয় না। কীর্তির উল্লেখ যতবার আসবে এবং সে কি কি কথা বলল সেটা খুব ভালো করে মনে রেখে দেবেন, তাতে আপনার পরের টুইস্টগুলি বুঝতে সুবিধা হবে। তারা সিসিটিভিতে একটি অটোরিকশাকে আইডেন্টিফাই করে ফেলে। তারপরেই তারা রাহুলকে অ্যারেস্ট করে। রাহুলকে জিজ্ঞাসা করা হয় সে কেন তার স্ত্রীকে খুন করেছে। সে অস্বীকার করলে সেই অটোওয়ালা বলে সেদিন সন্ধ্যায় রাহুল নাব্বিয়া সফটওয়্যার কোম্পানির সামনে থেকে তার অটোতে করে ওল্ড সিটি যায়। সেখানে তাকে দাঁড় করিয়ে রেখে কোথাও যায় এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে।
তারপর সেখান থেকে জুবলি হিলের একটি বাংলোর সামনে আসে। সেখানে তাকে আবার ওয়েটিং এ রেখে বাংলোর ভেতরে চলে যায় এবং কিছুক্ষণ পরে ফিরে আসে। সবশেষে সে নাব্বিয়া সফটওয়্যার কোম্পানির সামনে নেমে যায়। নেমে যাওয়ার সময় 500 টাকা ভাড়া হলেও আমাকে পুরো 2000 টাকা দিয়েছিল, তাই আমি ওনাকে খুব ভালো করে মনে রেখে দিয়েছিলাম। এবার রাহুল বুঝে যায় সে ধরা পড়ে গেছে, তাই সে দোষ স্বীকার করে নেয়। সে বলে তার ওয়াইফ তাকে চিট করছিল, তাই সেই খুনটা করেছে। এরপর রাহুল বলতে থাকে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। তার কথা বলতে বলতে মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় নাব্বিয়া বিয়ের আগে রাহুলকে বলছে কলেজ লাইফে তার বরুণ নামে একটি বয়ফ্রেন্ড ছিল, যার সাথে তার এখন ব্রেকআপ হয়ে গেছে। রাহুলও তার পূর্বের থাকা গার্লফ্রেন্ডের কথা বলে। এরপর তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তাদের সংসার খুব সুখেই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন নাব্বিয়া বলে বাড়িতে শুধু আমরা দুজনই থাকি, তাহলে সিসিটিভির কি দরকার? এরপর থেকেই রাহুল সিসিটিভি বন্ধ করে রেখেছিল। একদিন রাত্রেবেলা নাব্বিয়ার মোবাইলে বরুণের মেসেজ আসে। এই নিয়েই তাদের মধ্যে প্রথম ঝগড়া সূত্রপাত হয়। রাহুল একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে তার ওয়াইফ তার পাশে নেই। সে বাইরে গিয়ে বরুণের সাথে ফোনে কথা বলছে। এরপর থেকেই তার মনে সন্দেহ ঢুকে যায়। এই ঘটনার কয়েকদিন পর সে একটি কফি শপে দুজনকে হাত ধরে কথা বলতে দেখে। সেটা দেখে সে নাব্বিয়াকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায় রয়েছে। নাব্বিয়া মিথ্যে কথা বলে যে সে ঘরেই রয়েছে। সেখান থেকে রাহুল সোজা বাড়িতে চলে আসে এবং ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পায় নাব্বিয়াকে বরুণ তার গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল। নাব্বিয়া ফ্রেশ হতে গেলে তার মোবাইল চেক করে দেখতে পায় সে বরুণকে 20 লাখ টাকা পাঠিয়েছে। এরপর রাহুল খুব বাজে ভাষায় তার ওয়াইফকে গালাগাল করতে থাকে এবং একটি থাপ্পড়ও মারে। এর কয়েকদিন পর তাদের বাড়ির ওয়াচম্যান ছুটি নিলে রাহুল সন্দেহ করে যেহেতু সিসিটিভি নেই এবং ওয়াচম্যানও ছুটিতে রয়েছে, এই সুযোগে বরুণ অবশ্যই তার বাড়িতে দেখা করতে আসবে। তাই সে একটি ডিটেকটিভকে ফোন করে তার বাড়ির ওপর নজর রাখতে বলে। তাকে বলে তার বাড়িতে কেউ এলেই তাকে যেন ফোন করে জানিয়ে দেয়। ডিটেকটিভ তাকে 5টার সময় ফোন করে জানায় একটি লোক তার বাড়িতে ঢুকেছে এবং তার স্ত্রী বাড়িতেই রয়েছে। এই কথা শোনার পর সে অফিসের দরজা দিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে একটি অটো ভাড়া করে ওল্ড সিটিতে যায়। সেখান থেকে একটি বন্দুক নিয়ে তার বাড়ির সামনে আসার পর অটো রিকশাটাকে গেটে দাঁড় করিয়ে রেখে ঘরে ঢুকে যায় এবং ঘুমন্ত নাব্বিয়াকে গুলি করে মেরে ফেলে। তারপর আবার সেই অটোতে করেই অফিসে ফিরে আসে। এটা শোনার পর পার্থ কমিশনারকে ফোন করে জানায় অপরাধী নাব্বিয়ার স্বামী এবং সে ধরা পড়েছে। কাল তাকে কোর্টে তুলে কেস ক্লোজ করে দেবে। পরদিন সকালবেলা যখন রাহুলকে কোর্টে চালান করা হবে, তখন ঋষি পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে এসে জানায় নাব্বিয়াকে 5টার সময় শ্বাসরোধ করে মারা হয়েছে, গুলি করে নয়। তার মানে আরেকটা টুইস্ট, রাহুল তার মৃত স্ত্রীকেই গুলি করে মেরেছে, সুতরাং সে খুনি নয়। তাহলে খুনি কে? এরপর পার্থ টিম নিয়ে বরুণের বাড়িতে চলে আসে। বরুণ জানায় নাব্বিয়া ও সে খুব ভালো বন্ধু। মার্ডারের দিন তার কিডনি অপারেশন হয়েছিল, আজ সকালে সে ছাড়া পেয়েছে। সে হসপিটালের কাগজপত্র দেখায় তার সত্যতা প্রমাণের জন্য, অর্থাৎ এখান থেকেও খুনের কোনো কিনারা পাওয়া যায় না। সেই সময় ঋষির গার্লফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে এসে কেস সম্বন্ধে জানতে চায়। ঋষি এখনো পর্যন্ত যা হয়েছে সবকিছু খুলে বলে। শুনে কীর্তি সেই ডিটেকটিভকে জিজ্ঞাসাবাদ করতে বলে। এরপর পার্থরা সেই ডিটেকটিভের কাছে চলে আসে এবং বরুণের ছবি দেখিয়ে জানতে পারে খুনের দিন বরুণই সেই বাড়িতে ঢুকেছিল। তার প্রমাণ হিসাবে সে যে ছবিটা তুলেছে সেটা সবাইকে দেখায়। পরের সিনে আমরা দেখতে পাই পার্থর পুরো টিম বরুণকে অ্যারেস্ট করতে গেছে, কিন্তু সে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে। তাছাড়া সে কিছু গুন্ডা ভাড়া করে রেখেছিল নিজেকে বাঁচানোর জন্য। যাই হোক, অনেক মারপিটের পর বরুণকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট হওয়ার পর সে সব সত্যি কথা বলতে শুরু করে দেয়। সে জানায় কলেজে পড়ার সময় থেকেই সে নাব্বিয়ার সম্পত্তি দখল করতে চাইতো। একদিন সে নাব্বিয়াকে নিয়ে একটি রিসর্টে যায় এবং সেখানে জোর করে তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। তখন নাব্বিয়া তার সাথে ব্রেকআপ করে চলে যায়। এরপর তাদের দুজনেরই আলাদা আলাদা জায়গায় বিয়ে হয়ে যায়। কিছুদিন আগে একটা পার্টিতে তাদের আবার দেখা হয়। সেখানে সে পূর্বে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চায় এবং নতুন করে বন্ধুত্ব গড়ে তোলে। তারপর থেকে সে রোজই নাব্বিয়াকে ফোন ও মেসেজ করত, আর সেটা দেখেই রাহুল নাব্বিয়াকে সন্দেহ করতে শুরু করে। এরপর একদিন সে ফোন করে নাব্বিয়াকে একটি কফি শপে নিয়ে আসে এবং সেখানে তার ব্যবসা শুরু করার জন্য নাব্বিয়ার থেকে 20 লাখ টাকা ধার চায়। সে বলে সেই টাকাটা তার লোন স্যাংশন হয়ে গেলেই সে ফিরিয়ে দেবে। নাব্বিয়া টাকাটা দিয়ে দেবার পর সে তার হাত ধরে থ্যাংক ইউ বলে, যেটা রাহুল দেখে নাব্বিয়াকে ফোন করে জানতে চায় সে কোথায় রয়েছে। উত্তরে নাব্বিয়া মিথ্যে কথা বলে, কারণ সে চায় না রাহুল তাকে সন্দেহ করে আবার ঝগড়া করুক। যাই হোক, কিছুদিন পর বরুণ আবার নাব্বিয়াকে ফোন করে বলে তার লোন স্যাংশনের জন্য একজন গ্যারেন্টার দরকার, তাই তাকে দেখা করে পেপারে সাইন করে দিতে বলে।
কিন্তু নাব্বিয়া সাইন করতে অস্বীকার করে এবং বলে তাদের দেখা করার জন্য রাহুল তাকে সন্দেহ করছে, তাই সে এমন কোনো কাজই করবে না যেটাতে তার সংসারে অশান্তি হয়। এরপর থেকে সে যেন তার সাথে আর দেখা করার বা যোগাযোগ করার কোনো চেষ্টা না করে। এই বলে সে ফোন কেটে দেয়। এই ঘটনায় বরুণ খুব ক্ষেপে যায় এবং কাগজপত্র নিয়ে সোজা নাব্বিয়ার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর বারবার তাকে সেই কাগজে সই করতে বলে। নাব্বিয়া কিছুতেই রাজি হয় না। এখানে আমরা জানতে পারি কলেজের সময় থেকেই বরুণ নাব্বিয়ার সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিল, কিন্তু রিসর্টের সেই ঘটনার পর তার প্ল্যান ভেস্তে যায়। তাই সে প্ল্যান করে রিউনিয়ন পার্টি রাখে যাতে করে আবার নাব্বিয়াকে ফাঁসাতে পারে, আর নাব্বিয়া তাতে ফেঁসেও যায়। এখন যদি তাকে 1 কোটি টাকা না দেওয়া হয় তাহলে সে নাব্বিয়াকে ছাড়বে না। এই বলে নাব্বিয়ার ড্রেস চেঞ্জ করার ভিডিও দেখায় যেটা সেই রিসর্টে লুকিয়ে তুলেছিল। নাব্বিয়া পুলিশ ডাকতে চাইলে বরুণ তার গলা টিপে ধরে আর তখনই কেউ ডোরবেল বাজায়। ডোরবেল শুনে বরুণ বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। বাথরুম থেকে সে শুনতে পায় নাব্বিয়া সাহায্যের জন্য চিৎকার করছে। সে বাথরুম থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সে বের হতে পারে না। তাই সে বাথরুমের গ্রিল খুলে সেখান দিয়ে বাইরে বেরোয় এবং নাব্বিয়াকে রুমে গিয়ে দেখে সেখানে সে মরে পড়ে আছে। এরপর সে বিপদ বুঝে সেখান থেকে পালিয়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়। এরপর যখন বরুণের ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয় তখন দেখা যায় শুধু তার এক হাতের ফিঙ্গারপ্রিন্টস নাব্বিয়ার গলায় রয়েছে। তার মানে বরুণও সত্যি কথা বলছে এবং সেও খুনি নয়। তার মানে আমাদের জন্য আরেকটা টুইস্ট রয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই কাজের মহিলা দুধআলা ও তার স্ত্রীকে ডেকে তাদেরও ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়, কিন্তু কারও ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছিল না। এই সময় হঠাৎ করে তাদের মনে পড়ে যায় নাব্বিয়ার বাবা মাকে ফোন করার আধা ঘন্টার মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল, কিন্তু হায়দ্রাবাদ থেকে তাদের আসতে 3 ঘন্টার ওপর সময় লাগার কথা। তাহলে তারা আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে কি করে পৌঁছলো? পার্থ ও ঋষি নাব্বিয়ার বাবা মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তারা কি করে ওই দিন এত তাড়াতাড়ি পৌঁছেছিল। উত্তরে তারা জানায় সেদিন তারা তাদের মেয়ের ফোন আসার পর তাকে ফিরিয়ে আনতে যাচ্ছিল। তারা যখন প্রায় পৌঁছে গিয়েছিল তখন তাদের পুলিশের ফোন আসে, তাই তারা অত তাড়াতাড়ি পৌঁছতে পেরেছিল। তাদের সাথে কথা বলার পর পার্থ ও ঋষি সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেওয়ালে লাগানো একটি ছবি দেখতে পায়। তারপরই তারা জানতে পারে এরা নাব্বিয়ার আসল বাবা মা নয়। তাই তাদেরকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে এবং নাব্বিয়ার কাকির ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়, কিন্তু এবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়। পার্থ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখান থেকে আমরা জানতে পারি নাব্বিয়ার বাবা মা সে যখন খুব ছোট তখনই মারা গিয়েছিল। তবে তারা মারা যাওয়ার আগে উইল করে গিয়েছিল যে তাদের মৃত্যুর পর অর্ধেক সম্পত্তি যারা নাব্বিয়াকে লালন পালন করবে তারা পাবে, বাকি অর্ধেক নাব্বিয়া ও তার হাজবেন্ড পাবে। কিন্তু এটা সম্পূর্ণ হবে নাব্বিয়ার বিয়ের পর তার একটি সাইনের মাধ্যমে, আর তার আগেই যদি সেও মারা যায় তাহলে পুরো সম্পত্তি একটি অনাথ আশ্রমে চলে যাবে। তাই তার বিয়ের পর তার কাকা কাকি বারবার তাদের প্রাপ্য সম্পত্তির ভাগ চাইতে থাকে, কিন্তু নাব্বিয়া কোনো না কোনোভাবে এই ব্যাপারটিকে এড়িয়ে যায়। এই জন্য তার কাকা কাকি সেদিন ঠিক করেছিল যে করেই হোক আজ তাদের সম্পত্তি লিখেই নেবে। তাই তারা সেদিন ওই বাড়িতে গিয়েছিল। সেই বাড়িতে পৌঁছানোর পর নাব্বিয়া বারবার তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা উল্টে বারবার প্রপার্টির কাগজে সাইন করতে বলে। এক পর্যায়ে বিরক্ত হয়ে সে প্রপার্টির পেপারে সাইন করে দেয়, আর সাইন পাওয়ার পরই নাব্বিয়ার কাকি তার গলা টিপে ধরে, কারণ তারা পুরো সম্পত্তি ভোগ করতে চাইছিল। নাব্বিয়ার গলা টিপে ধরলে সে বাথরুমের দিকে তাকিয়ে বারবার সাহায্য চাইছিল। সেটা দেখে তারা বুঝতে পারে বাথরুমে কেউ রয়েছে, তাই তার কাকা তাড়াতাড়ি করে গিয়ে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। নাব্বিয়া তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে বেডরুমে গিয়ে ইমার্জেন্সি নাম্বারে ফোন করে, আর তখনই তার কাকা কাকি আবার সেখানে চলে আসে এবং তাকে একটা শাড়ি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, যাতে সে মারা গেলে তার পুরো দোষ তার হাজবেন্ডের ওপরে যায় এবং সম্পূর্ণ সম্পত্তি তার কাকা কাকির হয়ে যায়। এই সময় তারা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় এবং দেখতে পায় সেই বাড়ির সামনে একটি পুলিশের গাড়ি এসে থেমেছে। তাই তারা নাব্বিয়াকে আধমরা অবস্থাতেই রেখে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এনকোয়ারি করে আরো জানতে পারে যে সম্পত্তি দখলের জন্য এই কাকা কাকি নাব্বিয়ার বাবা মাকে মেরে ফেলেছিল। পুলিশ ভাবে এই ফাঁসি দেওয়ার জন্যই স্যাফোকেশনে সে মারা গেছে। পার্থ কাগজপত্র বানিয়ে কেস ক্লোজ করতে বলে। ঋষি তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে তার গার্লফ্রেন্ড জানায় নাব্বিয়া একটি রেপ ভিকটিম সেন্টারও চালাতো। এছাড়াও সে গরিবদের সাহায্য করত এবং হিউম্যান রাইটসের জন্য লড়াই করত। সম্প্রতি সে কোনো একটি কেস নিয়ে কিছু সমস্যায় পড়েছিল। এই কথা শোনার পর ঋষি নাব্বিয়ার কল হিস্ট্রি বের করে। সেখানে সে দেখতে পায় নাব্বিয়া সাহায্যের জন্য যে ইমার্জেন্সি নাম্বারে ফোন করেছিল তার কোনো উল্লেখই নেই। এরপর সে কন্ট্রোল রুমে গিয়ে জানতে পারে মার্ডারের দিন একটি মেয়ের ফোন এসেছিল, যেটা তারা পার্শ্ববর্তী থানায় ফরওয়ার্ড করে দেয়। যেই থানায় কল ফরওয়ার্ড করা হয় সেই থানায় গিয়ে ঋষি জানতে পারে কল পাওয়ার পরই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার তার সিনিয়রকে জানায়, কিন্তু সিনিয়র সেদিন ছুটিতে ছিল। থানার থেকে পুলিশ ঘটনা
ঘটনাস্থলে পৌঁছে দেখে তারা পৌঁছাবার আগেই ভিকটিম মারা গেছে। এবার ঋষি সেই সিম কোম্পানির কাছে যায় যে কোম্পানির সিম নাব্বিয়া ব্যবহার করত, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে ডেটা ইরেজ হয়ে গেছে। সেই ডেটা শুধুমাত্র তাদের ম্যানেজার দিতে পারবে। ঋষি সেই ম্যানেজারের সাথে দেখা করতে যখন বেরোয় তখন কিছু গুন্ডা তার উপর হামলা করে দেয়। পার্থ এসে ঋষিকে বাঁচিয়ে নেয়। এরপর ঋষি ম্যানেজারের বাড়িতে পৌঁছে দেখে কে যেন ম্যানেজারকেও মেরে ফেলেছে। ঋষির ওপর যারা হামলা করেছিল সেই সমস্ত গুন্ডাদের অ্যারেস্ট করা হয়। পরের দিন ঋষি তার সিনিয়র অফিসার পার্থকে অ্যারেস্ট করে এবং গুন্ডাদের সামনে নিয়ে আসে। গুন্ডারা জানায় ঋষিকে মারার জন্য তাদের সিনিয়র অফিসার পার্থই পাঠিয়েছিল। আর এখানেই আসে সিনেমার সব থেকে বড় টুইস্ট। পার্থ ঋষিকে মারতে পাঠিয়েও গুন্ডাদের থেকে ঋষিকে বাঁচায়, কারণ সে ভয় পেয়েছিল ঋষি মারা গেলে কেস সিবিআই এর কাছে চলে যাবে এবং সে ফেঁসে যাবে। তাই গুন্ডাদেরকে বলে ঋষিকে ছেড়ে ম্যানেজারকে মেরে ফেলতে হবে। গুন্ডারা তাই করে। এবার পার্থ নিজের দোষ স্বীকার করে নেয়। সে জানায় একদিন তার ছোট ভাই নেশা করে থানায় এসে বলে সে একটি মেয়েকে রেপ করে মেরে ফেলেছে যার নাম লক্ষ্মী। লক্ষ্মীর বয়ফ্রেন্ড বাসু নাব্বিয়াকে ফোন করে সমস্ত ঘটনা বলে। নাব্বিয়া বাসুকে পুলিশ স্টেশনে কমপ্লেইন করতে বলে। বাসু যেই পুলিশ স্টেশনে কমপ্লেইন করতে আসে সেটাই ছিল পার্থর পুলিশ স্টেশন। পার্থর ভাই বাসুকে দেখে চিনতে পারে ও সেটা সে পার্থকে জানিয়ে দেয়। পার্থ নিজের ভাইকে বাঁচানোর জন্য লক্ষ্মীর বয়ফ্রেন্ডের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ জোগাড় করে। মিথ্যে প্রমাণের ভিত্তিতে সে বাসুকে ফাঁসিয়ে দেয় এবং এনকাউন্টার করে মেরে ফেলে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। নাব্বিয়া এই ব্যাপারটা নিয়ে হিউম্যান রাইটস কমপ্লেইন করে দেয়। হিউম্যান রাইটস পার্থর ওপর এনকোয়ারি বসিয়ে বলে যদি কোনোভাবে প্রমাণিত হয় যে তুমি ফেক এনকাউন্টার করেছো তাহলে তোমার চাকরিও যাবে, সাথে সাথে জেলও হবে। এরপর থেকেই পার্থ সুযোগ খুঁজছিল নাব্বিয়াকে সায়স্তা করার। সেদিন যখন থানা থেকে কল আসে সে জানায় সে ছুটিতে রয়েছে, কিন্তু সে দেখতে পায় ঘটনাস্থলটি তার পাশেই রয়েছে। তাই সে সেই জায়গায় যাওয়ার জন্য মনস্থির করে। সেই বাড়িতে গিয়ে পার্থ দেখে এটা নাব্বিয়ার বাড়ি এবং সে অর্ধমৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এটা দারুণ সুযোগ বুঝে পার্থ নিজেকে এবং তার ভাইকে বাঁচানোর জন্য নাব্বিয়াকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই ঋষি তার পুরো টিম নিয়ে সেই জায়গাতে এসেছে যেখানে পার্থ বাসুর এনকাউন্টার করেছিল। এখানে ঋষি একটি মাইন্ড গেম খেলে। সে পার্থর চোখ বেঁধে তার হাতে একটি বন্দুক দিয়ে বলে আমরা এনকাউন্টার করার আগে তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি যদি আমাদের সবাইকে মেরে ফেলো তাহলে তুমি বেঁচে গেলে, আর আমাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে তাহলে সে তোমাকে মেরে ফেলবে। এই বলে তারা লুকিয়ে পড়ে আর পার্থ চারদিকে এলোপাথারে গুলি চালাতে থাকে। সেই গুলিতে একজন মারাও যায়। পার্থ চোখ খুলে দেখতে যায় যে কে মারা গেছে। সে যা দেখে তাতে নিজেকে সে সামলাতে পারে না, কারণ যাকে সে গুলি করে মেরেছে সেটা তার নিজের ভাই। পার্থ বলে তোমরা আমার হাতেই আমার ভাইকে মেরে ফেললে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। তখনই সমস্ত অফিসাররা এসে পার্থর এনকাউন্টার করতে চায়, কিন্তু এনকাউন্টার করার আগেই ঋষির মোবাইলে অজ্ঞাত কোনো ব্যক্তির ফোন আসে আর সে আশ্চর্য হয়ে যায়। তার মানে আরেকটি বড় টুইস্ট রয়েছে যেটা আর দেখানো হয় না, কারণ মুভিটি এখানেই শেষ হয়। এরপরে কি হতে চলেছে সেটা হয়তো নেক্সট পার্টে আসবে। নেক্সট পার্ট আসলে আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন, না হলে আমরা আরও যে অসাধারণ মুভি এক্সপ্লেইনগুলো নিয়ে আসতে চলেছি সেগুলো মিস করে যাবেন। আর আপনি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হলে আমাদের কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবেন।